হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু প্রেক্ষা একাডেমি। আজ আমাদের পাঠ্য বিষয় হচ্ছে দ্বাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টারের ধর্ম কবিতা এবং সেই কবিতাটা নিয়ে আজকে আমি আলোচনা করব এবং তার সাথে এমসিকিউ কোশ্চেন আমরা সলভ করব। আর এই যে কোশ্চেনগুলো আমরা সলভ করব এগুলো তোমাদের এক্সামের ক্ষেত্রে অর্থাৎ পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এবং সেগুলো তোমরা যত্ন সহকারে তোমরা মনে রাখবে, যেগুলো তোমাদের পরীক্ষার ক্ষেত্রে খুবই খুবই উপযোগী। আর একটা বিষয় কি, যে কবিতাটা আমরা মানে এমসিকিউ করার পূর্বে আমাদের একটা কাজ করতে হবে, সেটা হলো কি আমাদের একটু সরব পাঠ করে নিতে হবে, অর্থাৎ তোমরা একটু কবিতাটা পড়ে নেবে। আর যদিও আমি এখানে স্ক্রিনে কবিতাটা দিয়ে রাখবো, তো তোমাদের অসুবিধা হবে না। এবং যখন আমরা কোশ্চেন সলভ করব তখন একটু কবিতাটার দিকেও সবাই একটু দেখবে, তাহলে খুব সহজেই তোমরা কিন্তু মনে রাখতে পারবে। ওকে, ঠিক আছে, তাহলে আমরা এখন আসি। দেখো, ফার্স্ট সেমিস্টার যে কবিতাটা আমি বলছিলাম আজকে তোমাদের এমসিকিউ করাবো, তো সেক্ষেত্রে কার লেখা? ধর্ম কবিতা। দেখো, ধর্ম কবিতাটা শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের লেখা। এবং এই কবিতাটা একটু উৎসটা আমাদের জানতে হবে কি, অন্ধকার লেখাগুচ্ছে কাব্যগ্রন্থের 14 সংখ্যক কবিতা। তো কবিতাটার একটু ষাট সংখ্যক আমি জাস্ট ছুঁয়ে যাব। একটু দেখো, এখানে বলা হয়েছে কি, ধর্ম অর্থাৎ আমাদের জানতে হবে যে ধর্মটা কি। ধর্মটা হলো একটা প্রত্যেকের কাজ বা তার একটা আচরণ। ঠিক আছে? তো এখানে দেখো বেশ কয়েকজন ব্যক্তির নাম আছে যারা একই পৃথিবীতে বাস করছে, কিন্তু তবু তাদের যে কাজ, কেউ কাউকে বাধা দিচ্ছে না, প্রত্যেকের যে কাজ বা ধর্ম সে সেটা পালন করে চলেছে। ঠিক আছে, দেখো কয়েকজন ব্যক্তির নাম আমি বলছি। আহ, আব্দুল করিম খা, আইনস্টাইন, কবির, ভ্যান গগ, গার্সিয়া লোরকা আর লেলিন। ঠিক আছে? আর দুটো প্রকৃতির বিষয়ে আলোচনা করা হচ্ছে, একটা হচ্ছে বাতাস আর একটা আগুন। তো এখানে আব্দুল করিমের ধর্ম কি বলেছে দেখো, গান, ইনি একজন ভারতের সঙ্গীত শিল্পী। তারপরে হচ্ছে আইনস্টাইন, ইনি পদার্থবিদ্যা বিষয়ে লিখে খুব খ্যাতি অর্জন করেছিলেন। কবির আমরা জানি দোহার মধ্য দিয়ে, অর্থাৎ তার যে ভক্তি ভাব সেটা দোহার মধ্য দিয়ে সকল মানুষকে একত্রিত করেছিলেন। তারপর বলছে ভ্যান গগ। ভ্যান গগ দেখো তার চিত্র অঙ্কন বা চিত্রবিদ্যায় তিনি খ্যাতি ছিলেন। তারপর হচ্ছে গার্সিয়া লোরকা, কবি হিসাবে তার পরিচিতি। আর লেলিন আমরা জানি মার্ক্সবাদ তত্ত্ব, অর্থাৎ শোষণ দুর্বিষহ মানুষের ক্ষেত্রে তিনি সেই সমস্ত মানুষের হয়ে সংগ্রাম করেছিলেন তাদের স্বাধীনতাকে ফিরিয়ে আনার জন্য। আর দুটো প্রকৃতির বিষয় বলা আছে, বাতাস আর আগুন। এদের যে ধর্ম আমরা জানি প্রকৃতির উপাদান, এরা মোটামুটি এদেরকে আমরা রুখতে মানে থামাতে পারবো না, এরা এদের প্রভাবমতা বজায় থাকবে। ওকে। আর লাস্ট প্যারাগুলিতে কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে প্রত্যেকের ধর্ম বা আচরণ সঠিক পথেই চলে যদি কিছু স্বার্থান্বেষী মানুষ তাদের স্বার্থ সিদ্ধির জন্য যদি না ধর্মটাকে বিপথে চালিত করে, তবেই ধর্মের কোনো বাধা অন্তরায় থাকে না। অর্থাৎ ধর্ম যখন মানুষের স্বার্থকেন্দ্রিক হয়ে ওঠে তখন সেটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি পেয়ে যায়। ঠিক আছে, মোটামুটি বুঝতে পেরেছো তোমরা? এবার আমরা কোশ্চেনে যাব। তো দেখো, প্রথম কোশ্চেনটা দেখে নাও। এমসিকিউর মধ্যে প্রথম কোশ্চেন বলছে, কবি ধর্ম বলতে মূলত কি বোঝাতে চেয়েছেন? তো এখানে দেখো ধর্ম বলতে কি বলেছেন হচ্ছে, এক নম্বরে কি রয়েছে? ধর্মীয় আচরণ। দুই বলেছে মানুষের কাজ বা স্বভাব। তিনে বলেছে সামাজিক নিয়ম। চার বলছে রাজনৈতিক মতবাদ। আমি বলছি তাহলে ধর্ম মূলত কি হবে? মানুষের কাজ বা স্বভাব। এটা আমরা বলেছি প্রথমেই কবিতার আলোচনার সময়। নেক্সট, দু নম্বরে দেখো, কবির মতে মানুষের প্রকৃত ধর্ম কি হওয়া উচিত? ধর্ম কি? দেখো এখানে রয়েছে ধর্ম আছে, কবির বলেছে কি, সত্যের বয়ান, তাই না? তাহলে বা সত্যের পথে চলা। তাহলে এখানে অপশানগুলো দেখে নাও, যে কবির মতে মানুষের প্রকৃত ধর্ম কি হওয়া উচিত। এক আছে ক্ষমতা অর্জন, দুয়ে রয়েছে কি সত্যের পথে চলা, ধর্মীয় অনুশাসন মানা আর অন্যকে নিয়ন্ত্রণ করা। তাহলে নিশ্চয়ই সত্যের পথে চলাটাই হবে। পরের কোশ্চেনে চলে এসো। দেখো, এ ওকে সে ওকে জায়গা দেয়, এই এই বক্তব্যের মধ্যে দিয়ে কি বোঝানো হয়েছে? এ ওকে সে ওকে জায়গা, দেখো লাইনটা আমরা কবিতার মধ্যে দেখতে পারি, এ ওকে সে তাকে আরো জায়গা করে দেয়। অর্থাৎ একটা সহনশীলতার কথা বোঝানো হয়েছে। দেখো কোশ্চেনের মধ্যে তুমি পেয়ে যাবে, অ্যান্সারে যাও। দেখো, প্রথম অপশন রয়েছে ধর্মীয় বিভাজন, পরের অপশন হচ্ছে সহনশীলতা ও সহাবস্থান, তারপর রয়েছে প্রতিযোগিতা,
তারপরে যে শ্রেণী বিভাগ, তাহলে নিশ্চয় আমরা বিটাকেই চয়েস করে নেব, সহনশীলতা ও সহাবস্থান। পরের কোশ্চেনে চলে এসো। দেখো, কবির মতে এত ধর্ম থাকা সত্ত্বেও মানুষ কোথায় বসবাস করে? দেখো, এই যে আমি এতজন ব্যক্তির কথা বলেছি, আব্দুল করিম, আইনস্টাইন, কবির, ভ্যান গগ, গার্সিয়া লোরকা, এরা প্রত্যেকের কাজ কিন্তু আলাদা, তবু তারা কি বলেছে? একই জায়গায় বা একই পৃথিবীতে তারা বাস করে। তাহলে দেখো অপশানগুলো দেখে নাও, তুমি পাবে আলাদা দেশে, পৃথক গ্রহে, একই পৃথিবীতে, না ভিন্ন সমাজে। তাহলে অপশান আমাদের দেখো চোখের সামনে চলে এসেছে, একই পৃথিবীতে তারা বসবাস করছে। নেক্সট কোশ্চেনে আসো। বলছে তোমার ধর্মের পথে কেন বাধা? এই প্রশ্নে কবির অভিপ্রায় কি? তাহলে ধর্মের ক্ষেত্রে বাধা কি হয়ে দাঁড়ায়? আমাদের মন যখন ছোট হয়ে যায়, সংকীর্ণ হয়ে যায়, তাই না? তখন মানুষ আত্মকেন্দ্রিক হয়ে পড়ে। দেখে নাও, তাহলে অপশানগুলো দেখে নাও। ধর্মপ্রচার, সংকীর্ণতার সমালোচনা, আচার পালনের নির্দেশ, অন্য ধর্ম গ্রহণ। তাহলে প্রশ্নে কবির অভিপ্রায় কি? যে তোমার ধর্মের পথে কেন বাধা, এই প্রশ্নে কবির অভিপ্রায় কি, ইচ্ছেটা কি? আসলে সংকীর্ণতার সমালোচনা। যখন আমরা একে অন্যের সমালোচনা বা তার বিপক্ষে কোনো ষড়যন্ত্র বা হিংসা দুর্নীতির অভিপ্রায় করি, তখন কিন্তু ধর্মটা কিন্তু একটা সংকীর্ণ আকৃতি নেয়। পরের কোশ্চেনে চলে এসো। বলছে আব্দুল করিম খাঁর প্রকৃত পরিচয় কি? দেখো এখানে বলেছিলাম আব্দুল করিম খাঁ ধর্ম ছিল গান। আমি বলেছি যে তোমরা একটু আমাদের স্ক্রিনে যে কবিতাটা দেওয়া রয়েছে এটা একটু ফলো করবে, দেখে নাও। আব্দুল করিম খাঁর ধর্ম ছিল কি? গান, সঙ্গীত। অপশানে তুমি পেয়ে যাবে, দেখো, চিত্রশিল্পী, সঙ্গীতজ্ঞ, কবি, বিজ্ঞানী। তাহলে কোন অপশনটা আমরা বেছে নেব? নিশ্চয়ই সঙ্গীতজ্ঞ। নেক্সট কোশ্চেনে চলে এসো। দেখো, আব্দুল করিম খাঁর ধর্ম বলতে কি বোঝানো হয়েছে? কি বোঝানো হয়েছে? আব্দুল করিম খাঁ কোথায় আছে এখানে দেখে নাও। আব্দুল করিম খাঁর ধর্ম বলতে কি বোঝানো? সেম একই জিনিস, সেই সঙ্গীত বা গান। দেখে নাও অপশানগুলো। রাজনীতি, গান গাওয়া, বৈজ্ঞানিক গবেষণা, চিত্রকলা। নিশ্চয়ই গান গাওয়া। নেক্সট কোশ্চেন। তারপর দেখো, বাতাসের ধর্ম বলতে কি বোঝানো হচ্ছে? কবিতার দিকে একটু লক্ষ্য করো, বাতাস কোথায় রয়েছে? এই যে বাতাসের ধর্ম শুধু না থামা, অর্থাৎ তাকে কখনো থামানো যায় না, এখানে দেখো। তাহলে অপশানগুলো কি? সে চিরকাল প্রবাহমান, স্থির থাকা, প্রবাহমান থাকা, ধ্বংস করা, রূপ বদলানো। নিশ্চয়ই তাহলে আমরা বি অপশানটাই বেছে নেব, অর্থাৎ প্রবাহমান থাকা, প্রকৃতির উপাদান, তাকে তো কখনো আটকানো যায় না, তাই না? নেক্সট কোশ্চেন দেখো, বলছে বয়ান শব্দটির অর্থ কোনটি সঠিক? বয়ান মানে কি? দেখবে গ্রাম্য এলাকা এরকম বলে যে বয়ান কথাটা ব্যবহার করা, অর্থাৎ কোনো কিছু বিবরণ দেওয়া, বিবৃতি করা। দেখো অপশানে পেয়ে যাবে, সৃষ্টি করা, বিবরণ দেওয়া, লিপিবদ্ধ করা, কল্পনা করা। নিশ্চয়ই আমরা বি অপশানটাকেই বেছে নেব এবং এটাই সঠিক উত্তর, বিবরণ দেওয়া। পরের কোশ্চেনে এসো। বলছে আইনস্টাইন কোন ক্ষেত্রে বিশ্ববিখ্যাত ছিলেন? আমি বলেছি কবিতাটায় সংক্ষিপ্ত করে বর্ণনার সময় বলেছিলাম পদার্থ বিজ্ঞানী, তাই না? তাহলে তো বিজ্ঞান বিষয়ের ক্ষেত্রে তার কৃতিত্ব ছিল। চলে এসো অপশানে, দেখো, সাহিত্য, বিজ্ঞান, সঙ্গীত, রাজনীতি। তাহলে আমরা নিশ্চয়ই বিজ্ঞান বিষয়টাকেই সঠিক উত্তর বেছে নেব। নেক্সট কোশ্চেনে এসো। আইনস্টাইনের কাজের মূল ক্ষেত্র কোনটি? আইনস্টাইনের কাজের মূল ক্ষেত্র কোনটি, মানে তার মূল বিষয়? নিশ্চয় পদার্থবিজ্ঞান। এই যে অপশানে দেখো রয়েছে, একদম প্রথম দ্বিতীয় অপশানে রয়েছে জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান, সমাজবিজ্ঞান, রসায়ন। তাহলে নিশ্চয় উত্তরটা হবে কি? পদার্থবিজ্ঞান। নেক্সট, ভ্যান গগের পেশাগত পরিচয়। ভ্যান গগ একটু বলা হয়নি, বলছি। ভ্যান গগ মূলত চিত্রশিল্পী ছিলেন। দেখো এখানে রয়েছে, ভ্যান গগের ধর্ম ছিল উন্মাদনা এবং আঁকা। তাহলে আঁকা মানে অঙ্কন, যেটাকে আমরা চিত্রবিদ্যা বলি, চিত্রকলা। তাহলে অপশানে দেখে নাও, লেখক, ভাস্কর, চিত্রশিল্পী, সঙ্গীতজ্ঞ। তাহলে চিত্রশিল্পী। পরের কোশ্চেনে চলে এসো। ভ্যান গগের ধর্ম ছিল উন্মাদনা। এখানে উন্মাদনা মানে কি? কোনো বিষয়ের প্রতি যদি আমাদের খ্যাতি থাকে বা আমরা সেই বিষয়টাকে বেশি অপ্ত করতে পারি, তাহলে সেই বিষয়টা করার জন্য আমাদের মধ্যে একটা অস্থিরতা থাকে, অর্থাৎ
চঞ্চলতা ভাব দেখো এখানে রয়েছে, অস্থিরতা, শিল্পের প্রতি গভীর নিষ্ঠা, মানসিক অসুস্থতা, সমাজ বিরোধিতা। তাহলে এখানে উন্মাদনা বলতে তার শিল্পের প্রতি একনিষ্ঠ গভীরতা ছিল, তার খুব মানে চিত্রকলার প্রতি তার খুব খুব আগ্রহ ছিল, তাই বলছে শিল্পের প্রতি গভীর নিষ্ঠা। নেক্সট কোশ্চেনে চলে এসো, ভ্যান গগ কোন দেশের শিল্পী ছিলেন? দেখো এখানে বলা হচ্ছে যে ভ্যান গগ, দেখো ধর্মচল, উন্মাদনা এবং আঁকা, আসলে ভ্যান গগ ছিলেন ডাচ, ডাচ অর্থাৎ নেদারল্যান্ড, ডাচ মানে নেদারল্যান্ড। অপশনগুলো দেখো, ফ্রান্স আছে, ইটালি আছে, স্পেন আছে, কিন্তু উত্তর হবে সঠিক নেদারল্যান্ড। নেক্সট কোশ্চেন, গার্সিয়া লোরকা কোন কারণে বিখ্যাত ছিল? টেক্সটের মধ্যে চলে এসো, এখানে দেখো বসে, গার্সিয়া লোরকা এর ধর্ম কবিতার জিত, অর্থাৎ কবি, ভালো কবিতা রচনার মধ্যে দিয়েই তিনি সমাদৃত হয়ে আছেন। তাহলে দেখো অপশানগুলো, সঙ্গীত, নাট্যকলা, কবিতা, বিজ্ঞান। অপশান সি কবিতা হবে। পরের কোশ্চেনে বলছে, কবির কবিতায় উল্লেখিত ব্যক্তিদের মধ্যে কে একজন কবি এবং নাট্যকার? কবিও ছিলেন আবার নাট্যকার ছিলেন। তাহলে একটু বিষয় অপশানগুলো লিখে দাও। লেলিন আমরা পড়েছিলাম কি মার্ক্সবাদ, আইনস্টাইন বলেছিলাম পদার্থবিদ্যা, করিম খা কি পড়েছি গান। তাহলে অপশান কোনটা বাকি থাকে আর? গার্সিয়া লোরকা। তাহলে এটা বোঝা যায়, এইভাবে বুদ্ধি করেও একটু বের করতে হবে আমাদের। দেখো তাহলে গার্সিয়া লোরকা আমরা সঠিক অ্যান্সারটা বেছে নেব। পরের কোশ্চেন, নিচের কোনটি সঠিক মিল? তাহলে কবিতাটা কিন্তু আমাদের ভালো করে না পড়লে আমরা এই ধরনের প্রশ্নের উত্তর দিতে পারবো না। দেখে নাও, বলছে লেলিন বিজ্ঞানী, লোরকা কবি, ভ্যান গগ সঙ্গীতজ্ঞ, আইনস্টাইন শিল্পী। আইনস্টাইন কি আমরা শিল্পী পড়েছি? না, আইনস্টাইন আমরা কি পড়েছি পদার্থবিজ্ঞানী, তাহলে এটা নিশ্চয় হবে না। তারপরে কি বলছে, ভ্যান গগ সঙ্গীতজ্ঞ, ভ্যান গগ কি আমরা সঙ্গীতজ্ঞ পড়েছি? না, চিত্রশিল্পী পড়েছি, এটাও হবে না। তারপরে দেখো লেলিন বিজ্ঞানী, লেলিন কি বিজ্ঞানী পড়েছি? না, লেলিন আমরা কি পড়েছি মার্ক্সবাদ, এটাও নয়। তাহলে একটা অপশন বাকি থাকে গার্সিয়া লোরকা, তাহলে ইনি ছিলেন কবি বা নাট্যকার। তাহলে বি অপশনটাই আমরা সঠিক বেছে নেব। নেক্সট কোশ্চেন আসো, সত্য মিথ্যা নির্ণয় করো। এটাও কিন্তু কবিতাটা আমাদের খুব আয়ত্ত না করলে আমরা সত্য মিথ্যাটা বের করতে পারবো না। দেখো আমরা এই যে অপশানগুলো রয়েছে এ বি সি ডি, এই সত্য মিথ্যা বের করতে গেলে আমাদের তথ্যগুলো একদম সঠিকভাবে জানতে হবে। প্রথম কি বলেছে, কবিরের ধর্ম ছিল সত্যের বান। দেখো কবির কোথায় আছে, কবিরের ধর্ম ছিল সত্যের বান, তাহলে নিশ্চয় এটা ঠিক। আইনস্টাইন ছিলেন বিজ্ঞানী, এটাও ঠিক, পদার্থবিজ্ঞানী। লোরকা ছিলেন চিত্রশিল্পী, এটা নয়, লোরকা কি ছিলেন কবি, তাহলে এটা কাটা দেবো। তাহলে এটা সত্য, এটা সত্য, এটা মিথ্যা। লেলিনের ধর্ম ছিল নতুন পতাকা, এটাও ঠিক, এই যে কবিতাতে আমরা পেয়ে যাবো, তাহলে এটাও ঠিক। তাহলে কি অপশানগুলো এবার তুমি মিলিয়ে নাও, 1 2 সত্য সত্য, তাহলে কোথায় আসছে এই অপশান? দেখো সি বলেছে মিথ্যা, ডি বলেছে সত্য, তাহলে আমরা এই অপশানটাই সঠিক উত্তর বেছে নেব। এইভাবে কিন্তু আমাদের নির্ণয়টা করতে হবে। নেক্সট কোশ্চেনে আসো, এই গ্রহগুলির গতি সম্পর্কে সঠিক তথ্য কোনটি? এটা সাধারণত আমরা মোটামুটি বিষয় জানি যে গ্রহ, গ্রহ অপশানগুলো দেখো, গ্রহ উপগ্রহকে কেন্দ্র করে ঘোরে, কখনোই হতে পারে না। গ্রহ নিজের চারিদিকে ঘোরে না, এটাও মিথ্যা। গ্রহ স্থির থাকে, তাহলে এটাও মিথ্যা। তাহলে একটা সঠিক আছে, গ্রহগুলি নক্ষত্রকে কেন্দ্র করে ঘোরে, তাই না? এটা মোটামুটি আমরা সবাই জানি। চলে এসো পরের কোশ্চেন, একই গ্রহে থাকে এই কথাটির অর্থ কি? একই গ্রহে থাকা মানে এই যে যে সমস্ত মনীষীদের কথা আমি বলেছি, আব্দুল করিম, আইনস্টাইন, কবির, ভ্যান গগ, এখানেই আছে দেখো, তারা একই পৃথিবীতে থাকে। পৃথিবী একটা গ্রহ, তাহলে একই পৃথিবীতে
থাকছে। তাহলে মানুষ একই স্থানে বসবাস করে, অপশানগুলি দেখে নাও। মানুষ ভিন্ন জগতে থাকে, ধর্ম আলাদা, সমাজ বিভক্ত, এই দুটো তো কোনো অপশানেই আসবেই না। তাহলে দেখে নাও, বলছে মানুষ একই স্থানে বসবাস করে, তাহলে একই, এই যে বলছে একই গ্রহ মানে একই স্থানে বসবাস করে, এই উত্তরটাকে আমরা বেছে নেব। পরের কোশ্চেন, কবির মতে ব্যবহারিক ধর্মের সংখ্যা কেমন? অর্থাৎ আমাদের এই যে আমরা যে গ্রহে বসবাস করছি, এখানে ধর্মের কত ধরনের ধর্মের মানুষ বসবাস করছে? নিশ্চয়ই বহু হবে, কারণ ভারতবর্ষে আমরা পড়েছি যে বহু জাতি বিবিধের মিলন, তাহলে সেখানে বিভিন্ন ধর্মের মানুষ রয়েছে। তাহলে নির্দিষ্ট হতেই পারে না, সীমিত হতেই পারে না, অল্প হতেই পারে না, নিশ্চয়ই সি অপশান, বহুটাই আসবে। নেক্সট কোশ্চেন এসো, তোমাকে ভাবায়, এখানে কি বোঝানো হয়েছে, কি ভাবায়? কবিতাটা দেখো, এ ওকে সে তাকে আরো জায়গা করে দেয়, তবে কেন অন্য পথ ভাবায় তোমাকে? অন্য পথ মানে ধর্ম যখন ব্যক্তিকেন্দ্রিক হয়, অর্থাৎ প্রাতিষ্ঠানিক হয়ে যায়, আমরা যখন নিজেদের উন্নতি চরিতার্থ করবার জন্য অন্যকে বিপদের দিকে ঠেলে দিই, তাই না? তাহলে নিশ্চয়ই অপশানগুলো দেখো, নিজের পথ, অন্য পথের প্রতি আকর্ষণ, নির্দিষ্ট ধর্ম, সমাজ ব্যবস্থা। তাহলে অপশান নিশ্চয় বি হবে, কারণ যখন আমরা স্বার্থকেন্দ্রিক বা আত্মপরায়ণ হয়ে পড়ি, তখন কিন্তু আমাদের অন্য পথের প্রতি আকর্ষণ করে।